দেখ, আমরা এটুকুনি কথা তোদের নিশ্চয়ই মনে আছে যে আগের ক্লাসটাতে আমরা শেষ করেছিলাম কোন জায়গাতে? আগের ক্লাসে আমরা শেষ করেছিলাম হচ্ছে যে কন্ডাক্টিভিটি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, তার ইউনিট কত হবে সেখানটা থেকে আমরা শেষ করেছিলাম। আজকে আমরা ঠিক তার পরের জায়গাটা থেকেই কিন্তু স্টার্ট করতে চলেছি। আচ্ছা, আগের ক্লাসেতে যে জায়গায় শেষ করেছিলাম সেই জায়গা থেকে আমাদের ওই ল অফ থার্মাল কন্ডাকশন অর্থাৎ তাপ পরিবহনের জন্য আমাদের যে রুলস ছিল বা নিয়ম ছিল সেটাকে আমরা দেখে নিয়েছিলাম। আজকে আমরা যেখান থেকে স্টার্ট করতে চলেছি সেটা দেখ, ল অফ থার্মাল কন্ডাকশনটাকে আরো একবার একটুখানি নতুন ভাবে দেখবো। তাহলে আমাদের আসছে কি ল অফ থার্মাল কন্ডাকশন, যেটাকে আমরা ডিসকাশন করেছি সেটাকে একটু নতুন রূপে দেখে নেব। কিরকম কথা আসছে দেখ, প্রথম কথা আসছে দেখ, আমরা কালকে যে জায়গা থেকে ডিসকাশন করেছিলাম তার মধ্যে আমরা শেষ যে জায়গাটাতে করেছিলাম সেটার কথা একটু মাথায় আহ, আমরা বলেছিলাম কি যে হিট কারেন্ট, রাইট? হিট কারেন্টকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করলাম? এইচ, যাকে আমরা বলেছিলাম কি না তাপীয় প্রবাহ মাত্রা, অর্থাৎ এইচ তাপীয় প্রবাহ মাত্রা, তাকে আমরা লিখেছিলাম কত দেখ, লিখেছিলাম হচ্ছে কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ডিভাইডেড বাই এল। ওকে, এটাকে আমরা বলেছিলাম কি না তাপীয় প্রবাহ মাত্রা। এটাকে আমি একটু যদি নতুন ফরম্যাটেতে লিখি কিরকম দেখতে লাগছে দেখ, এইচ ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস থিটা টু ডিভাইডেড বাই এল বাই কে এ। ওকে, অর্থাৎ ওপরটাতে আমরা কাকে পাচ্ছি দেখতো না টেম্পারেচারের ডিফারেন্স, নিচে আমরা পেয়ে যাচ্ছি কাকে না এল বাই কে। অর্থাৎ এইচ মানে আমরা বলছি কি তাপীয় প্রবাহ মাত্রা, তাপীয় প্রবাহ মাত্রা। তার মানটাকে আমরা পাচ্ছি কি উপরেতে পাচ্ছি কি না উষ্ণতার পার্থক্য বা তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য। আর নিচে আমরা কাকে পাচ্ছি না নিচে পাচ্ছি এল বাই কে। কেন এটাকে এরকম ভাবে ভেঙে লিখছি তার উত্তর আমি কিন্তু এক্ষুনি দেব। তার উত্তর কোথায় আসছে দেখতো, এই জায়গাতে। তার জন্য তোদেরকে একটুখানি ক্লাস 10-এর পড়া একটুখানি মনে করতে হবে। ক্লাস 10-এর পড়ার সময় তোরা পড়েছিলিস কাকে দেখতো, ওহমস ল। ওকে, ওহমস লর সময় তোরা পড়েছিলিস কত দেখতো, আই ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য বাই আর, তাই না? এই জিনিসটাকে নিশ্চয়ই তোদের মনে আছে, তোরা পড়েছিলিস। তাহলে ওহমের সূত্রের সময় আই কে বলেছিলিস কি তোরা প্রবাহ মাত্রা। ওকে, ডেল্টা ভি তাকে আমরা বলেছিলাম কি বিভব পার্থক্য, রাইট? আর 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 মানকে আমরা বলেছিলাম কি না রোধ, বা ইংরেজিতে যাকে আমরা বলি কি রেজিস্ট্যান্স। এবারে দেখ, আমাদের সবসময়তে জানতে হবে যে বিভব পার্থক্য, অর্থাৎ আমাদের এটুকুনি পড়তে হবে বিভব পার্থক্য, সেটা হচ্ছে কি সিমিলার টু টেম্পারেচারের তফাৎ। ওকে, আমাদের নর্মাল যে প্রবাহ মাত্রা অর্থাৎ আই, অর্থাৎ ইলেকট্রিক্যাল কারেন্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা, সেটা হচ্ছে সিমিলার টু হচ্ছে কি আমাদের এইচ। তাহলে দেখ, আমাদের যদি এই দুটো জিনিস ধরে নিই বা জেনে নিই, যেটা হচ্ছে বিভব পার্থক্যকে আমরা ডেল্টা থিটা বলবো, কারেন্টকে আমরা বলবো কতখানি না এইচ এর সাথে ইকুইভ্যালেন্ট, তাহলে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি কি এখান থেকে যে রোধ আছে তার ইকুইভ্যালেন্ট কোনটা চলে আসবে, এল বাই কে। অর্থাৎ আমরা এখান থেকে যে জিনিসটাকে বলবো সেটা আসছে কি দেখতো, এল বাই কে এ, এটাকে আমরা বলবো কি তাপীয় রোধ, যাকে আমরা ইংরেজিতে বলার সময় বলবো কি না থার্মাল রেজিস্ট্যান্স। ওকে, তাহলে আমাদের এখান থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট দেখে নিলাম, সেটা আসছে কি থার্মাল রেজিস্ট্যান্স।
তার ভ্যালুটা আমাদের যে ফর্মুলা দিয়ে দেখতে হয় সেটা চলে এলো কোনটা, না আমাদের এল বাই কে এ। এই কথাটার আমাদের কয়েকটা অ্যাপ্লিকেশন আছে যেটাকে আমরা দেখব। কিরকম কথা, কোথায় কোথায় যাচ্ছি দেখ। আচ্ছা, এই অ্যাপ্লিকেশনটা করতে গেলে আবার আমাদের একটুখানি পুরানো ক্লাস 10-এর পড়াকে আবার একটুখানি মনে করতে হবে। যেখানেতে দেখ আমরা বলেছিলাম কি, না শ্রেণী সমবায়, রাইট? শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়, তাকে আমরা ইংরেজিতে বলি কি, সিরিজ কানেকশন। যে সিরিজ কানেকশনের সময়তে কি শিখেছিলাম, যে যদি আমাদের এরকম দুটো রোধকে পরস্পর কানেক্ট করে দিই, এটা আছে R1, এটা আছে R2, তার ইকুইভ্যালেন্ট অর্থাৎ তার তুল্য রোধ, তার মান কত শিখেছিলাম, না আমাদের R1 প্লাস R2। ওকে, এই কথাটা একটুখানি মনে করতে হবে। ঠিক সেরকম ভাবে আমরা আরো কতখানি একটা কথা শিখেছিলাম, সেটা ছিল কি দেখতো, সমান্তরাল সমবায়, রাইট? সমান্তরাল সমবায়কে আমরা ইংরেজিতে বলেছিলাম কি, প্যারালাল কানেকশন। সমান্তরাল সমবায়ের সময়তে আমরা দেখেছিলাম কি, যে তুল্য রোধ হয় তাকে আমরা লিখি কিরকম ভাবে, 1/R1 প্লাস 1/R2। অর্থাৎ আমরা বলেছিলাম কি, R ইকুয়াল টু লিখে দিতাম কত, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R। ওকে, এটা আমাদের দুটো কথা শিখেছিলাম, একটা ছিল কি শ্রেণী সমবায়, আর সমান্তরাল সমবায়ের সময়তে তুল্য রোধ কিরকম ভাবে আসবে। এরপরেতে আরো একটা জিনিসকে আমরা শিখেছিলাম, যেটাকে বলা হতো কি ভোল্টেজ ডিভাইডার রুল, অর্থাৎ বিভব ডিফারেন্স রুল, মানে কোন রোধের একপাশে কতখানি ভোল্টেজ পড়ে তার একটা রুলসকে আমরা ক্লাস 10-এ শিখেছিলাম। আমি ধরে নিচ্ছি তোদের মনে নেই, আমি সেই ভোল্টেজ ডিভাইডার রুলটাকে তোদের কাছে একটুখানি উল্লেখ করে নিচ্ছি। অর্থাৎ এরপরে তো আমাদের যেটা চলে আসছে সেটা আসছে কি দেখতো, ভোল্টেজ ডিভাইডার রুল। এগুলো কিন্তু আমাদের এখন অ্যাপ্লিকেশন হবে। তো দেখ, ভোল্টেজ ডিভাইডার রুলটা আমাদের কি বলছে, না এখানেতে কথাটা এরকম বলছে, ধরে নে আমাদের এখান থেকে দুটো রোধকে শ্রেণী সমবায়তে কানেক্ট করা আছে। ওকে, তার অ্যাক্রসেতে আমি কি করেছি, একটা ব্যাটারিকে কানেক্ট করে নিয়েছি। যে ব্যাটারিটাকে কানেক্ট করেছি তার ভোল্টেজ বা আমাদের বিভব হচ্ছে ভি। এই যে রোধটা আছে এটা আছে কত, R2। এই যে রোধটা আছে সেটা আছে কত, R1। R1টা কার সাথে কানেক্ট আছে, ব্যাটারির ঋণাত্মক আধানের সাথে বা ঋণাত্মক টার্মিনালের সাথে কানেক্ট আছে। তাহলে যেটা ঋণাত্মকের সাথে কানেক্ট আছে তার উপরের পয়েন্টটাতে, বা যদি আমি বলি কত, এই পয়েন্টটাতে ভোল্টেজ কত, এই পয়েন্টে ভোল্টেজ মানে আমরা জানবো কি, R1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ হয় সেটাই হচ্ছে কি এই পয়েন্টের ভোল্টেজ। তাহলে যদি আমি এখানে পয়েন্টটার নাম দিয়ে দিই কত, পি, তাহলে বলবো কি দেখ, ভোল্টেজ অ্যাট পয়েন্ট পি, তার মান কত হয়, না R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু ভি। তাহলে এটা হলো কি পি বিন্দুর বিভব। আমাদের কিন্তু এটাকে এরকম ভাবে মুখস্থ করতে হবে যদি আমাদের মনে না থাকে। তাহলে পি বিন্দুর বিভব, সেটাকে বলতে গেলে আমরা বলে নিলাম কিরকম ভাবে, না R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু পি। ঠিক একই রকম ভাবে যদি আমাদের বলে কি R1 এর অ্যাক্রসে বিভব, মানে R1 এর দুটো প্রান্তের মধ্যে বিভব, ওকে, মানে সেটাকেও যদি বলে সেটাও কিন্তু ভিপি দিয়েই আসবে। তাহলে আমাদের যদি এখান থেকে অর্থ আসে কি R1 এর দুই প্রান্তের বিভব, ওকে, R1 এর দুই প্রান্তের বিভব বলতে গেলে কি লিখতে হবে, দেখ ভোল্টেজ অ্যাক্রস R1, সেটার মান কত চলে আসবে, দেখ ওই একই ফর্মুলা কিন্তু, R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু ভি। সিমিলারলি যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে R2 এর দুই প্রান্তের বিভব কত আসবে, তাহলে তার সময় কিছু না, শুধু এই ফর্মুলাটাতে এখানটাতে চলে আসবে কি ভোল্টেজ অ্যাক্রস R2, এখানটাতে চলে যাবে কি দেখো, শুধু চলে যাবে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু ভি। ওকে, এই ফর্মুলাগুলো আমাদের চলে যাবে কিসের কাজের জন্য, না পরের ক্ষেত্রে অর্থাৎ তাপীয় প্রবাহ মাত্রার সময়তে এটাকে অ্যাপ্লাই করার কাজে চলে যাবে।
কিরকম ভাবে কোথায় অ্যাপ্লাই করছি দেখ। ধরে নে আমাদের কাছে যে কাজটা করব, আচ্ছা এই পাতাটা যদি তোদের জানা থাকে তো ভালো, যদি না থাকে তো সবাই প্রত্যেকে এই ছবিটাকে নিয়ে নেয়। নেয়ার পরেতেই আমি কিন্তু পরের কাজটাতে যাব। হলো? আচ্ছা ঠিক আছে, চল পরের পার্টটাতে চল। ধরে নে তোদের এখানটা থেকে এরকম কাজ করা হয়েছে, যেটার সাহায্যে আমরা কাজ করব কি না, জাংশন টেম্পারেচারকে বের করার চেষ্টা করব। ওকে, অর্থাৎ সংযোগ উষ্ণতা সেটাকে আমরা বের করব। এবারেতে এই রুলসটাকে অ্যাপ্লাই করব। তাহলে জাংশন টেম্পারেচার, ওকে। তাহলে দেখ জাংশন টেম্পারেচারটাকে আমরা কিরকম ভাবে করছি, কোথায় কি করছি দেখ। ধর আমাদের কাছে এই একটা পরিবাহী আছে, মানে একটা মেটালিক কন্ডাক্টর আছে, যে মেটালিক কন্ডাক্টর সাথে আমি এখানেতে অন্য আরো একটা মেটালিক কন্ডাক্টরকে কানেক্ট করে দিলাম। হলো? আমি কিসের কিসের কথা বলছি, এই যে কন্ডাক্টরটা আছে সেটাকে ধরে নে 1 নম্বর কন্ডাক্টর, এই যে কন্ডাক্টর আছে সেটাকে ধরে নে 2 নম্বর কন্ডাক্টর। 1 নম্বরটার আমরা যে যে টার্মগুলো নিচ্ছি তার দৈর্ঘ্যকে আমরা বলে দিচ্ছি কত না L1, তার ক্রস সেকশনাল এরিয়া সেটাকে আমি ধরে নিচ্ছি কত A1, তার যে কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, মানে কি বা যাকে আমরা বলি কি পরিবাহিতাঙ্ক বা তাপীয় পরিবাহিতাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, এরিয়াকে তো আমি এ নিয়ে নিলাম, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি রাইট, সেটাকে আমি ধরে নিচ্ছি কতখানি নেব বল, সেটাকে নিয়ে নেওয়া হচ্ছে K1। ওকে, সিমিলারলি এই একই ঘটনাগুলোকে আমরা কার ক্ষেত্রে নিয়ে নেব দেখ তো, 2 নম্বরটার ক্ষেত্রে। 2 নম্বরটার ক্ষেত্রে আমরা নিয়ে নেব কত দেখ, এই যে লেন্থ সেটাকে নিয়ে নেওয়া হচ্ছে কত L2, তার যে ক্রস সেকশনাল এরিয়া আছে এটাকে এ নিয়েছিলাম, এটাকে তাহলে A1 করে দে, এটা নিয়ে নে কত A2, আর এর ক্ষেত্রে যে কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি সেটাকে নিয়ে নে কতখানি K2। ওকে, ধরে নে এটার এদিকটাতে টেম্পারেচার আছে θ1, এর এদিকটাতে টেম্পারেচার আছে কত θ2, এবং এটাকেও ধরে নে যে তোরা লেট θ1 ইজ গ্রেটার দেন θ2। যদি এই ঘটনাগুলো ধরে নিই আমরা নিশ্চয়ই বলতে পারবো তাপ বা তাপীয় প্রবাহ মাত্রা কোন দিক থেকে হবে, এদিক থেকে শুরু করে এদিকটাতে যাবে। তার মানে আমরা বুঝবো কি তাপীয় প্রবাহ মাত্রা 1 থেকে 2 এর দিকে যায়। তাহলে আমরা বলে নেব কি তাপীয় প্রবাহ মাত্রা কোথায় যাবে না উইল মুভ ফ্রম 1 to 2। ওকে, এবারেতে যদি আমাকে বলে কি যে এই জাংশনটাতে উষ্ণতা কত হবে, তার জন্যই যেটা সেটা হচ্ছে কি জাংশন টেম্পারেচার। ওকে, মানে সংযোগ স্থলের উষ্ণতা কত হবে। এবারেতে দেখ সংযোগ স্থলটার বিভবের ফর্মুলা কত শিখেছিলাম, R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু। তাহলে নিশ্চয়ই এখানটাতে যেহেতু দুটো জিনিসই একটা আরেকটার সাথে সিমিলার, আমরা কিসের কথা বলতে পারবো বল, সংযোগ স্থলের উষ্ণতাও আমাদের এই ফর্মুলাটার সাহায্যে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। তাই দেখ এই সংযোগ স্থলের উষ্ণতা সেটাকে আমরা দেখে নিচ্ছি কিরকম ভাবে বা কোন ফর্মুলার সাহায্যে দেখছি সেটা দেখ, যাকে আমরা ইংরেজিতে বলছি কি জাংশন টেম্পারেচার। সেটা কত আসবে দেখ, নিশ্চয়ই বুঝতে পারছিস যে দিকটাতে ঋণাত্মক ছিল মানে কম ভোল্টেজ ছিল সেটার অ্যাক্রসে ভোল্টেজটাই হয় জাংশনের ভোল্টেজ। দেখ এখানেতেও আমরা দেখেছি R1 তার সাথে নেগেটিভ ছিল, অর্থাৎ R1 এর সাথে
কম টার্মিনালটা কানেক্টেড ছিল, তার অ্যাক্রসে ভোল্টেজটাকে আমরা বলেছিলাম কি জাংশনের টেম্পারেচার। তাহলে এখানেতেও বলতে গেলে কি আসবে, থিটা টুটা কম, তাহলে থিটা টু এর সাথে কানেক্টেড আছে কি 2, তাহলে 2 এর অ্যাক্রসে ভোল্টেজটা আসবে কি জাংশনের টেম্পারেচার। তার মানে আমাদের এটার ক্ষেত্রেও বলতে হবে কি R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু দুটো দিকের উষ্ণতার তফাৎ অর্থাৎ ডেল্টা থিটা, সেটাই আসবে কি আমাদের জাংশন টেম্পারেচার। বোঝা গেল পয়েন্ট? তাহলে বাড়িতে তোরা দেখ একটা জিনিস, R2 R2 এর মান কত ছিল তোরা বল, R2 R2 এর মান কত আসবে, এটা তো 2 ছিল, তাহলে এখান থেকে এটুকুনি কথা কি আমরা বলতে পারবো না, R2 সেটা মানে কত আসবে L বাই K, তাহলে এটার বদলেতে কত চলে আসবে L2 বাই K2A2। সিমিলারলি বা একই রকম ভাবে এই R1 তার মান কত চলে আসবে দেখ L1 বাই K1A1, রাইট? তাহলে সেই কথাটাকে যদি আমরা এখানটাতে বসিয়ে দিই কত পেয়ে যাচ্ছি দেখো, দেখে নে এখানটাতে R2 মানে পাচ্ছি কত L2 বাই K2A2, রাইট? নিচে কত পেয়ে যাবো দেখতো L1 বাই K1A1 প্লাস L2 বাই K2A2 ইন্টু টেম্পারেচার ডিফারেন্স, টেম্পারেচার ডিফারেন্স মানে কত θ1 মাইনাস θ2। তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের সংযোগ স্থলের উষ্ণতা। আমাদের পরীক্ষায় অঙ্কের ক্ষেত্রে স্পেসিফিক্যালি মেনশন করে বলতে পারে যে দুটো যে সংযোগস্থল আছে সেই দুটো সংযোগস্থলেরই ক্ষেত্রফল সমান, অর্থাৎ A1 ইকুয়াল টু A2, তখন সংযোগস্থলের উষ্ণতা কত আসবে। তাহলে এখান থেকে ফর্মুলাটাকে তোরা একবার দেখে নে, আমি যেটাকে পরের পাতায় কপি করে নিয়ে কাজ করব, একবার তোরা ঝটপট দেখে নে। সেখানটাতে তাহলে কথা আসছে কি, যদি এরকম ঘটনা ঘটে যে দুটো জাংশনেরই সংযোগস্থলের ক্ষেত্রফল সমান, আমি ধরে নিচ্ছি সেটা কত A, তখন যে জাংশনের টেম্পারেচারটা সেটার ভ্যালুটা কত চলে আসবে, বা আমরা সেটাকে লিখতে পারবো কি দেন জাংশন টেম্পারেচার, রাইট? সেটা মানে আমরা কত লিখবো দেখতো, ওপরটাতে লিখেছিলাম কত L2 ডিভাইডেড বাই K2A, রাইট? নিচে কত ছিল L1 ডিভাইডেড বাই K1A, এটার ক্ষেত্রে কত ছিল L2 ডিভাইডেড বাই K2A ইন্টু টেম্পারেচার ডিফারেন্স। তাহলে সমস্ত জায়গা থেকে এইগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, গেলে আমরা সেটা দেখতে পারবো কত না L2 বাই K2, রাইট, ডিভাইডেড বাই L1 বাই K1 এ প্লাস L2 বাই K2 ইন্টু টেম্পারেচার ডিফারেন্স। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের চলে আসবে কি যে জাংশন টেম্পারেচারের ফর্মুলা। আমাদেরকে যখন যেরকম ভাবে অ্যাপ্লাই করতে বলবে সেই অ্যাপ্লাই করে আমাদের এখান থেকে কিন্তু অ্যান্সারটাকে বের করে দিতে হবে। কঠিন কিছু নেই, কিন্তু আমাদেরকে অবশ্যই সেটাকে করে দেখতে হবে, না করে দেখলে আমাদের কিন্তু অ্যান্সার পাওয়া মুশকিলের ঘটনা হয়ে যাবে। এরপরে তো তোরা চলে আয়, যে জিনিসটা করব সেটা হচ্ছে কি তুল্য কে, ওকে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ভ্যালু অফ কে। ওকে, মানে আমাদের এবারে যে জিনিসটার মধ্যে আমরা ছুটবো সেটা হচ্ছে কি যদি আমাদের কোথাও থাকে এরকম কথা, ফাইন্ড ইকুইভ্যালেন্ট কে। কার সময়তে দুটো ঘটনা দেবে, এক নম্বর দিয়ে নে ধরে নে তোরা সিরিজের সময়তে মানে শ্রেণী সমবায়ের সময়, 2 নম্বর কার সময়তে দেবে সেটা আসছে কি ধর প্যারালালের সময় অর্থাৎ সমান্তরাল সমবায়ের সময়। তো তোরা দেখ যদি সিরিজের সময় কিরকম ভাবে শিখবি আর প্যারালালের সময় কিরকম ভাবে শিখবি সেটার আলোচনা আমরা দেখে নেব। তো দেখ আমরা এবারে তুল্য কে এর ভ্যালু বের করছি, কার ক্ষেত্রে প্রথমেতে বের করে নেব সেটা হচ্ছে ফর সিরিজ। তো তার জন্য তোরা কি কি আলোচনা করছিস দেখ, প্রথমেতে সিরিজের জন্য করব, তার জন্য সিরিজের জন্য করার জন্য যে জিনিস ধরে নেব সেটা হচ্ছে কি দুটো রডকে ব্যবহার করেছি বা দুটো একে ব্যবহার করেছি, তাদের প্রত্যেকেরই লেন্থ এবং ক্রস সেকশনাল এরিয়া সমান। ওকে, তাহলে এটার জন্য শুরুতে যে অ্যাজাম্পশনটা আছে সেটা হচ্ছে কি ইফ টু রড অফ সেম লেন্থ, ওকে, and
সেম ক্রস সেকশনাল এরিয়া। ওকে, কিন্তু তাদের থার্মাল কন্ডাক্টিভিটির ভ্যালুটা ডিফারেন্ট, বাট ডিফারেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি, বাট ডিফারেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি। তাদের কন্ডাক্টিভিটি গুলো কত ধরলাম, K1 এবং K2। কি করা হলো, ইজ কানেক্টেড। ওকে, তাহলে যদি তো আমাদের সেরকম ভাবে কানেক্ট করা থাকে, তোরা দেখতে পাচ্ছিস কত কিরকম ঘটনা ঘটছে। দেখ, এই একটা রড যাদের এল আর কে সমান, এই একটা রড যাদেরও আমাদের দেখছি কি এল আর এ কানেক্ট করলাম। তাহলে এর ইকুইভ্যালেন্ট থার্মাল রেজিস্ট্যান্স, এর ইকুইভ্যালেন্ট থার্মাল রেজিস্ট্যান্স সেটা আমাদের কত আসছে দেখো। তাহলে যদি দুটো জিনিসকে আমি সিরিজেতে কানেক্ট করলাম, যার ক্ষেত্রে বলে দিলাম কত এল এ, খালি এটার ভ্যালু আছে কত K1, এটাও আছে কত এল এ, এটার ভ্যালু আছে কতখানি K2। তাহলে এখানটা থেকে আমরা বলতে পারবো কি ইকুইভ্যালেন্ট থার্মাল রেজিস্ট্যান্স কত পাবো। তাহলে আমাদের সেখান থেকে বলবো কি দেখতো, দেন ইকুইভ্যালেন্ট থার্মাল রেজিস্ট্যান্স, দেন তুল্য থার্মাল রোধ বা তুল্য তাপীয় রোধ, দেন ইকুইভ্যালেন্ট থার্মাল রেজিস্ট্যান্স। সিরিজে থাকছে, সিরিজে থাকলে আমরা সেটাকে শিখে নিয়েছি কি, সিরিজে থাকলে আমাদেরকে সেটাকে যোগ করে দিতে, মানে সেখান থেকে আমরা ভ্যালুটাকে লিখবো কত, দেখ এল বাই K1A প্লাস এল বাই K2A। এবারে তো সবসময় জানবো তুল্য বের করার সময় কি করতে হয়, এই দুটোর বদলে আমরা একটাকে ব্যবহার করব। ওকে, এবং তার ক্ষেত্রেও রোধের মানটা সেম আসতে হবে। অর্থাৎ আমি যে কথাটা বলছি সেটাকে বোঝ, এই তুল্য বের করার সময় কনসেপ্টটা কিরকম বলছে, দুটোর বদলেতে একটাকে বের করব। দেখ, দুটোর বদলেতে একটা বের করে ধরছি, তাহলে তখন তার এফেক্টিভ লেন্থ কতখানি এসে যাচ্ছে 12, ক্রস সেকশনাল এরিয়া যা ছিল সেম থাকবে, এবং এই K1 K2 এর বদলেতে তার এফেক্টিভ কেটাকে আমি নেব কত, কে এফেক্টিভ। ওকে, তাহলে সেই তুল্যের সময়তে আমাদের এখান থেকে দুটো মিলিয়ে যা হয়েছিল তার সাথে এখানের এফেক্টটাকে সেম হতে হবে। অর্থাৎ এখানটাকে এটা ইকুয়াল টু, এর ক্ষেত্রে লিখবো কত এল বাই কে। এখন এল কত হয়ে গেছে, এল হয়ে গেছে কত 12, আর দেখ কে এফেক্টিভটা কত হয়ে গেছে এটা, আর ক্রস সেকশনাল এরিয়া সেম আছে। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কাকে ক্যান্সেল আউট করতে পারবো দেখ তো। দেখ, প্রত্যেকটা থেকে এল বাই কে কে, এল বাই এ কে, এল বাই এ কে বাদ দিয়ে দে। তাহলে সেখান থেকে আমরা পরের পার্টটাতে যেটা লিখতে পারবো দেখ তো, 1 বাই K1 প্লাস 1 বাই K2 ইকুয়াল টু 1 বাই কে এফেক্টিভ। তার মাথাতে আছে কত, এখানটাতে এক নেই, একের বদলে তো আছে কত 2। ওকে, তাহলে আমরা কাকে বের করছিলাম, আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে অর্থাৎ সিরিজের সময়তে কে এফেক্টিভ কে বের করছিলাম। তাহলে কে এফেক্টিভ এর ভ্যালু কত আসবে, আমি যদি এটাকে একটুখানি ঘুরিয়ে দিয়ে লিখি, দেখ এখান থেকে যে ঘটনাটা পেলাম, মানে ফাইনাল ফর্মুলাটা 2 বাই কে এফেক্টিভ, কেই লিখলাম, কে এফেক্টিভ আর লিখলাম না, এটা কত পেলাম দেখ 1 বাই K1 প্লাস 1 বাই K2। তাহলে এখান থেকে কে এর মান কত পেয়ে যাবো দেখ তো, কে এর মান পেয়ে যাবো দেখ ক্রস মাল্টিপ্লিকেশন করে 2K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2। ওকে, এটা জানবি তোদের হচ্ছে কি মিন অফ হারমোনিক প্রোগ্রেশন। ওকে, মানে এটাকে আমাদের বলা হয় কি, যদি তিনটে নাম্বার এ বি সি সিরিজেতে থাকতো তার যে মিন ভ্যালুটা সেটাকেই বলা হয় কি আমাদের এই 2K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2। ওকে, তাহলে আমাদের এখান থেকে বুঝবো কি, যে ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটিটা আসবে কি না মিন ভ্যালু অফ, মানে হারমোনিক মিন অফ K1 এন্ড K2। ওকে, তাহলে আমাদের এখান থেকে এটা কথাটা শিখে রাখছি কি, ফর সিরিজ ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি, ফর সিরিজ ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি is the harmonic mean
কার হারমোনিক মিন? অফ Q1 অ্যান্ড K2। তাহলে Q1 এবং K2 এর যে হারমোনিক মিন সেটাই আসছে কি আমাদের ইকুইভ্যালেন্ট ভ্যালু। তাহলে খুবই সহজ জিনিস, আমাদের সবাইকে কিন্তু সেই জিনিসটাকে দেখে নিতে হবে। এরপরে তো আমরা করব কি না, প্যারালাল কানেকশন করব। প্যারালাল কানেকশনের সময়তে ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি কত হয় সেটাকে আমরা কিন্তু দেখে নেব। একবার এটাকে দেখে নে। প্যারালাল মানে আমরা সবাই শিখে নিয়েছি, তাকে বলছি কি সমান্তরাল। তাহলে আমরা দেখছি কি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য পরিবাহিতাঙ্ক অর্থাৎ তুল্য তাপীয় পরিবাহিতাঙ্ক বা কে এর ভ্যালু কত আসছে সেটাকে আমরা ক্যালকুলেট করব। ওকে, তাহলে আমাদের এখন টার্গেট কোথায় যাচ্ছে? ফাইন্ড ইকুইভ্যালেন্ট কে। কার ক্ষেত্রে? না ফর প্যারালাল কম্বিনেশন। ফর প্যারালাল কম্বিনেশন হলো। তাহলে এখানেতে যেটা করি যে দুটো রড নিয়ে যাদের লেন্থ এবং ক্রস সেকশনাল এরিয়া সেম কিন্তু পরিবাহিতাঙ্ক আলাদা, তাদেরকে প্যারালালে কানেক্ট করা হয়েছে, মানে আগের যা কনসেপ্ট নিয়েছিলাম সেম। তাহলে এখানে তো দুটো জিনিস যা যা আছে সব সেম আছে কিন্তু দে আর কানেক্টেড ইন প্যারালাল। ওকে, মানে সেটাকে যদি জাস্ট আমি মেনশন করে নিই, দেখ টু রড অফ ডিফারেন্ট K1 and K2। ওকে, মানে অফ ডিফারেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি যেটার ভ্যালু হচ্ছে K1 and K2। আমি আর কথাটা লিখলাম না, তোরা বুঝে নিস। বাট লেন্থ অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়া ইজ সেম। ওকে, সেটাকে আমরা করেছি কি যে দে আর কানেক্টেড ইন প্যারালাল। দে আর কানেক্টেড ইন প্যারালাল। ওকে, তাহলে সেই সিচুয়েশনটা আমাদের দেখতে কিরকম হচ্ছে বা কিরকম কথা বলছি দেখ। দেখ তাহলে এই একটা রড, এখানেতে অন্য আরো একটা রড, তাদেরকে আমি প্যারালালে কানেক্ট করি। দেখ এদের দুজনের এক কথা যে টেম্পারেচার ডিফারেন্স সেটা সেম আছে। তাহলে এই যে জিনিসটা, এরও লেন্থ এল, এরিয়া এ, খালি তফাৎ কি আছে এর ক্রস সেকশনাল এই মানে কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি সেটা হচ্ছে কত K1। সিমিলারলি এটা হচ্ছে কত K2, এর ক্ষেত্রেও এটা আসছে কত এল, এটা আসছে E। এরা প্যারালালে কানেক্টেড হয়েছে, মানে আমরা প্যারালালের সময় সবাই কি শিখেছি? 1/r ইকুয়াল টু কত হয় দেখ, 1/r1 প্লাস 1/r2। আর মানে কত শিখেছি? L/K, মানে এখান থেকে যদি L/K এটাকে বসাই কত আসছে দেখ তো, K1a ডিভাইডেড বাই L। এটার ক্ষেত্রে কত আসবে? K2a ডিভাইডেড বাই L। এবার দেখ যখন দুটোকে আমি ইকুইভ্যালেন্ট করছি তখন এই দুটোর বদলে একটা বসাতে হবে, একটা বসাতে তার লেন্থ সমান কিন্তু ক্রস সেকশনাল এরিয়াটা দেখ না, এটার এবং এটার অ্যাড হয়ে গেছে, দেখ এখানটাতে অ্যাড হয়েছে। তাহলে টোটাল যে ক্রস সেকশনাল এরিয়া, সেই ক্রস সেকশনাল এরিয়াটা আমাদের কি করতে হবে? সেই ক্রস সেকশনাল এরিয়াটাকে আমাদের ডবল ধরে নিতে হবে। মানে দেখ ইকুইভ্যালেন্টটার সমাতে আমরা কাকে বোঝাবো বা কি লিখবো সেটা একটু দেখ তো। সেটা দেখ এখানটাতে ইকুইভ্যালেন্ট তাকে আমরা বললাম কত কে, ক্রস সেকশনাল এরিয়াটা ডবল হলো, লেন্থটা এল হলো। তাহলে দেখ এ এল কেটে গেল, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কত কে, সেটা ইকুয়াল টু কত আসছে K1 প্লাস K2 বাই 2। এটা কি? এটা হচ্ছে এরিথমেটিক মিন অফ K1 এন্ড K2। তাহলে দেখ সিরিজের সময় ইকুইভ্যালেন্টটা কত ছিল? হারমোনিক মিন অফ K1 এন্ড K2। এটার ক্ষেত্রে আমাদের এটা আসছে কি না সমান্তরাল মানে সমান্তর প্রগতিতে আছে এরকম দুটো নাম্বারের
যে অ্যাভারেজ হয় সেই অ্যাভারেজটাই হচ্ছে কতখানি না আমাদের কি। তাহলে আমাদের এখান থেকে বলতে পারবো কি, এখান থেকে ইকুইভ্যালেন্টটা হচ্ছে কি এরিথমেটিক মিন অফ Q1 and Q2। তাহলে বুঝে নিচ্ছে কি হেয়ার equivalent is the arithmetic mean of Q1 and Q2। তাহলে Q1 Q2 এর যে এরিথমেটিক মিন সেটাই আসবে কি আমাদের প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট থার্মাল কন্ডাক্টিভিটির ভ্যালু। বোঝা গেল? তাহলে প্রত্যেকে আমাদের কিন্তু এই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করে এখান থেকে কাজটাকে কমপ্লিট করে ফেলবে। এর পরের কথা কি আসছে দেখ, আমাদের সিলেবাসেতে পরিবহনটা কিন্তু ততটা ভাবে নেই। এই সরি, পরিবহন আছে, পরিচলনটা কিন্তু ততটা ভাবে নেই। আমাদের এরপরেতে যেটা আছে সেটা আসছে কি বিকিরণ। তাহলে আমরা এবারেতে যে জায়গাটাকে নিয়ে ডিসকাশন করব সেটা আসছে কি দেখতো না বিকিরণ পদ্ধতিকে নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমাদের এখান থেকে বিকিরণ পদ্ধতিকে নিয়ে আলোচনা করতে গেলে যে যে পয়েন্টগুলোকে করব, মানে আমাদের এখানটাতেই আমরা শেষ করছি কাকে না পরিবহনকে শেষ করছি। এবারেতে আমরা চলে যাব কোথায় না বিকিরণ, রাইট? সে বিকিরণের ক্ষেত্রে আমাদের কি কি পয়েন্ট আছে সেখান থেকে কিরকম ভাবে দেখতে হবে সেটা আয়। তাহলে দেখ বিকিরণ, তার ইংলিশ টার্ম আমরা সবাই শিখে নিয়েছি, তাকে বলা হয় কি দেখতো রেডিয়েশন। ওকে, বাংলায় বলছি কি আমরা তাকে বিকিরণ। আচ্ছা, এখানে তো আমরা শিখেছি কি কোনো মাধ্যমের দরকার থাকে না, আলোক রশ্মির শূন্য মানে তাপ শক্তি শূন্য মাধ্যমের মধ্য দিয়েও এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসতে পারে। যে পদ্ধতিতে শূন্য মাধ্যমের মধ্য দিয়ে তাপ শক্তি এক জায়গা থেকে এক জায়গায় চলে আসে তাকেই আমরা শিখেছি কি বলে হচ্ছে না বিকিরণ পদ্ধতি। এবারেতে আমাদের কাছে কথা আসছে কি এটাকে যদি আমাদের ডিফাইন করতে পারে সেটাকে আমরা বলবো কি এটা হচ্ছে একটা হিট ট্রান্সফারের প্রসেস যেখানে হিটটা ট্রান্সফার হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে। ওকে, তাহলে আমাদের এখান থেকে দেখছি কি এই রেডিয়েশনের সময়তে হিট ইজ ট্রান্সফার্ড। তাহলে এখান থেকে বলছি কি এই পদ্ধতির সময়তে হিট ইজ ট্রান্সফার্ড অর্থাৎ তাপ শক্তি এক জায়গা থেকে এক জায়গায় যায় কার সাহায্যে না সেটা শিখে নিলাম বাই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটাকে আমরা ইংরেজিতে বলি কি বাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে হিট এক জায়গা থেকে এক জায়গায় চলে যায় কোন প্রসেসের সময় না আমাদের রেডিয়েশন প্রসেসের সময়। এবার দেখ যেহেতু তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে যায় আমরা সবাই শিখেছি কি তড়িৎচুম্বকীয় তরঙ্গের স্পিড কার সাথে সমান হয় শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় সেটা হচ্ছে আলোর বেগের সাথে সমান হয়। তাই আমাদের এখান থেকে বলবো কি এখানে যে তরঙ্গটা যায় তার স্পিড হচ্ছে কত আলোর স্পিডের সাথে সমান। ওকে, তাহলে আমাদের এখান থেকে এটা মাথায় রাখতে হবে স্পিড অফ হিট ট্রান্সফার, অর্থাৎ এই পদ্ধতিতে যে হিট ট্রান্সফারের স্পিড সেটা কার সাথে সমান হয় আলোর গতিবেগের সাথে সমান হয়। অর্থাৎ সেটাকে আমরা লিখে দেব কত 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। বোঝা গেল পয়েন্টটা? আচ্ছা, এরপরে তো একটা কথা মাথায় রাখতে হবে কি দেখতো এটা মিডিয়াম থাকলেও কিন্তু হতে পারে, মিডিয়ামের দরকার নেই কিন্তু তাহলে মিডিয়াম থাকলে যেটা হবে না সেটাও আমাদের কথা বলা নেই। তার মানে আমাদের বলতে হচ্ছে কি এই প্রসেসটা মিডিয়ামের প্রেসেন্সের ওপর কিন্তু নির্ভর করে না। অর্থাৎ এখান থেকে পরের লাইন হিসেবে মাথায় রাখতে হবে কি দিস প্রসেস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য প্রেসেন্স অফ মিডিয়াম, ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসেন্স অফ মিডিয়াম।
হলো। আচ্ছা, আমাদের রেডিয়েশন কিন্তু আলোর যেরকম প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, ঠিক একই রকম ভাবে রেডিয়েশন প্রসেসের সময়তেও কিন্তু প্রতিফলন এবং প্রতিসরণ এই ঘটনাগুলো কিন্তু আমাদের হতে থাকবে। ওকে, তাহলে আমাদের থার্মাল রেডিয়েশন, রেডিয়েশন এক্সিবিট মানে প্রদর্শন করে, এক্সিবিট দ্য প্রপার্টি অফ, exhibit the property of কি কি না আলো যা যা করে, আলোর ক্ষেত্রে কি কি ছিল দেখতো, আমরা সবাই শিখেছিলাম রিফ্লেকশন। ওকে, এরপরেতে কার কথা শিখেছিলাম মানে প্রতিফলন, তারপরে তো শিখেছিলাম কি রিফ্র্যাকশন। তাহলে এই যে ঘটনা, আলোর বেসিক ঘটনাগুলো সেগুলো কিন্তু এও প্রদর্শন করে। তাহলে এই কথাটাকে আমাদের সিম্পল টার্মে সবাইকে শিখে নিতে হচ্ছে। আচ্ছা, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, সে যে মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে না সেই মাধ্যমকে সে কিন্তু কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে না। তাহলে ইট ডাজন্ট অ্যাফেক্ট দ্য মিডিয়াম থ্রু হুইচ ইট পাস। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলে দিচ্ছে কি ইট ডাজন্ট অ্যাফেক্ট দ্য মিডিয়াম থ্রু হুইচ ইট পাস। তাহলে যে মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে সেই মাধ্যমকে কিন্তু আমাদের সে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করে না। তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের সবাইকে মাথায় রেখে দিতে হবে। এবার তো একটা কথা দেখ, আমি বললাম কি যে আলো যা যা জিনিস প্রদর্শন করে এও তাই তাই করে। মানে কথা আসছে কি, ধর কোনো একটা সারফেস আছে, মানে কোনো একটা তল আছে, তার উপরেতে কোনো একটা তাপ এসে পড়লো, সেখান থেকে কিছুটা তাপ রিফ্লেক্টেড হবে, কিছুটা তাপ আমাদের কি আসবে রিফ্র্যাক্টেড হবে, কিছুটা তাপ আবার কি আসবে না শোষিতও হয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে যে কথাটা বলতে পারছি সেটা আসছে এরকম কথা, দেখ যে ধরে নে এই কোনো ধরে নে একটা আমাদের তল আছে, হ্যাঁ, তার উপরেতে আমরা ধরছি কি, ধরেন এখানটাতে তল আছে, তার কিছুটা একটা রোদ থাকবে, সেই রোদটাকে বোঝানোর জন্য আমি এরকম একটা ছবি দেখিয়ে দিলাম। আমি কি বলছি দেখ, এর উপরেতে বাইরের দিক থেকে আমাদের হিট এসে পড়লো। ওকে, তাহলে যে হিটটা এসে পড়লো সেটাকে আমি লিখছি কি কিউ। তাহলে কিউটাকে আমি বলছি কি ইনসিডেন্ট হিট, বা সেটা হচ্ছে কি ইনসিডেন্ট এনার্জি। হিট একটা এনার্জি, তাহলে কিউ দিয়ে আমি বলছি কি সেটা আসছে ইনসিডেন্ট হিট এনার্জি। ওকে, নিশ্চয়ই আমি একটা কথা তোদেরকে শেখালাম বা শেখাতে পারলাম, সেটা হচ্ছে কি দেখতো, এর কিছুটা অংশ রিফ্লেক্টেড হয়ে চলে যায়। মানে আমি বুঝবো কি এখান থেকে কিছুটা অংশ আমাদের এরকম বাইরে রিফ্লেক্ট হয়ে চলে গেল, যেটা রিফ্লেক্ট হয়ে চলে গেল আমি সেটাকে লিখে দিলাম কত কিউ আর। তাহলে আমি এখান থেকে বলছি কি কিউ আর, সেটা আসছে কি রিফ্লেক্টেড বা প্রতিফলন হয়ে যাওয়া হিট এনার্জি। এবারে দেখ এটুকুনিও কথা শিখে নিলাম যে এই যে মেটেরিয়ালটা আছে সে কিছুটা জিনিসকে আমাদের শোষণ করে নেবে। তাহলে আমি এখান থেকে লিখে নিচ্ছি কি এর মধ্যে যেটা শোষণ হয়ে যাবে সেটা হচ্ছে কত কিউ এ। অর্থাৎ কিউ এ সেটা হচ্ছে কি শোষিত হিট এনার্জি, তাকে আমরা বলি কি অ্যাবসর্বড হিট এনার্জি। বুঝা গেল পয়েন্টটা? এরপরেতে আরো একটা কথা যেটা মাথায় রাখবো, যে কিছুটা তো শোষণ হলো, তাহলে বাকিটা গেল কোথায়, কিছুটা রিফ্লেক্ট কিছুটা শোষণ, বাকিটা আমাদের কি চলে যাবে এটা থেকে আবার বাইরে বেরিয়ে পড়বে, যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি কি কিউটি। অর্থাৎ কিছুটা আমাদের ট্রান্সমিট হয়ে যাবে, তাহলে বাকিটাকে লিখছি কি ট্রান্সমিটেড হিট এনার্জি। ওকে, তাহলে একটা কথা আমরা বলছি দেখ, আসার সময় এসেছিল কিউ, সেটা কিন্তু আমাদের তিনটে পার্টে ভাগ হয়ে গেছে। তাহলে আমাদের এখান থেকে বলবো কি কিউ যেটা এসেছিল সেটা তিনটে পার্টে ভাগ হয়েছে, অর্থাৎ সেটাকে আমরা লিখবো কত কিউ আর প্লাস কিউ অ্যাবসর্বড প্লাস কিউ ট্রান্সমিটেড। ওকে,
তাহলে এই তিনটে কথাকে কিন্তু আমাদের সবাইকে শিখে নিতে হচ্ছে। তাহলে যেটা এসেছিল সেটা তিনটে পার্টে বিভক্ত হয়েছে, একটা রিফ্লেক্টেড, একটা অ্যাবসর্ব, আর একটা হচ্ছে কি ট্রান্সমিট। তাহলে সেই কথা অনুযায়ী আমাদের এখান থেকে লিখছি কি টোটাল শক্তিটা কিন্তু সংরক্ষিত থাকছে, শক্তির সংরক্ষণ সূত্র ফলো করছে। তাহলে যে পরিমাণ শক্তি এসে পড়েছে তার মধ্যে কিছুটা শক্তি রিফ্লেক্ট, কিছুটা শক্তি অ্যাবসর্ব, কিছুটা শক্তি ট্রান্সমিট হয়ে গেছে। তাহলে এই কথাটাকে আমি পরের পাতাতে নিয়ে গিয়ে ফার্দার একটুখানি ডিরাইভ করব। আচ্ছা, তোরা যদি এটা স্ক্রিনশট নিতে চাস একবার নিয়ে নে, দেখে নে পরের কথায় যাওয়ার আগে। হলো, আমরা এবারেতে পরের কথাতে চলে যাই। পরের কথায় যাচ্ছি কোথায় দেখ। আচ্ছা দেখ, আমরা এখানে থেকে যে তিনটে কথা দেখে নিলাম কিউ, সেটাকে দেখলাম কত, ওই একই কথা লিখে নিচ্ছে আরো একবার, কিউ আর প্লাস কিউ এ প্লাস কি দেখলাম কিউ টি। তাহলে সেটাকে আমি যদি কিউ দিয়ে ভাগ করি কত পাচ্ছি দেখ তো, কিউ আর বাই কিউ প্লাস কিউ এ বাই কিউ প্লাস কিউ টি বাই কিউ, সেটা ইকুয়াল টু কত এসে যাবে 1। এই যে তিনটে অনুপাত কিউ আর বাই কিউ, সেই অনুপাতটাকে লেখা হয় কি দিয়ে, স্মল আর দিয়ে। কিউ এ বাই কিউ, সেই অনুপাতটাকে লেখা হয় এ দিয়ে। কিউ টি বাই টি, সেই অনুপাতটাকে লেখা হয় কি দিয়ে, টি দিয়ে। সেটা ইকুয়াল টু 1 আছে। তাহলে এখান থেকে আমরা যে কথাটা দেখে নিতে পারছি সেটা হচ্ছে দেখ আর, আর মানে আমরা পেয়ে গেলাম কত, কতখানি তাপ রিফ্লেক্ট হচ্ছে ডিভাইডেড বাই কতখানি তাপ পড়ছে। এই যে আর, এই আরটার একটা নাম আছে, সেটা হচ্ছে কি রিফ্লেক্টেন্স। ওকে, তাহলে এই আর, সেই আর এর নাম হয়ে গেল কত, রিফ্লেক্টেন্স। তাহলে এটা কি, এটা হচ্ছে রেশিও, কার রেশিও, কতখানি তাপ রিফ্লেক্ট হয়েছে ডিভাইডেড বাই কতখানি তাপ ইনসিডেন্ট হয়েছিল। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলবো কি আরটা হচ্ছে কি, ইট ইজ দ্য রেশিও, কিসের রেশিও, না সেটা হচ্ছে কি অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিফ্লেক্টেড, হিট এনার্জি রিফ্লেক্টেড টু দ্য ইনসিডেন্ট হিট এনার্জি। ওকে, যদি কোনো জিনিস পারফেক্ট রিফ্লেক্টর হয়, পারফেক্ট রিফ্লেক্টর বলতে বোঝাতে চাইছে কি না যা হিট পড়ে পুরোটাই শুধু রিফ্লেক্ট হয়ে চলে যায়, সেখানে তো অ্যাবসর্পশনও হয় না, ট্রান্সমিশনও হয় না, তার ক্ষেত্রে এই রেশিওটা আসবে কত 1। তাহলে আর ইকুয়াল টু 1 কার ক্ষেত্রে পসিবল, না সেটা হচ্ছে কি ফর পারফেক্ট রিফ্লেক্টর। হলো, সিমিলারলি আমরা এখানে এ কাকে বলতে পারবো, এ দেখ সেটা হচ্ছে কি রেশিওটা, কার রেশিও, অ্যাবসর্বড হিট এনার্জি ডিভাইডেড বাই ইনসিডেন্ট হিট এনার্জি। তাহলে এখানটা থেকে এটাকে আমরা বলতে পারবো কি এটাও একটা রেশিও, এই রেশিওটার নাম হচ্ছে কি অ্যাবসর্পটেন্স। ওকে, এই রেশিওটার নাম হচ্ছে কি, যেটার নাম হয়েছিল যেরকম রিফ্লেক্টেন্স, এটার নাম সেরকম আছে কি দেখতো অ্যাবসর্পটেন্স। ওকে, এটাকে আমরা বলবো কি দিস ইজ দ্য রেশিও অফ অ্যাবসর্বড হিট এনার্জি টু দ্য ইনসিডেন্ট হিট এনার্জি, রাইট। তাহলে আমাদের এখান থেকে বলছি কি ইট ইজ দ্য রেশিও অফ, ইট ইজ দ্য রেশিও অফ অ্যাবসর্বড হিট এনার্জি, কার দ্বারা অ্যাবসর্বড, না মেটেরিয়ালটার দ্বারা অ্যাবসর্বড হিট এনার্জি, অ্যাবসর্বড হিট এনার্জি, পরীক্ষাতে এই ডেফিনেশন গুলো আছে, টু দা ইনসিডেন্ট হিট এনার্জি। হলো, আশা করবো এটার মধ্যে কারোর কোনো সমস্যা থাকা উচিত নয়। তাহলে দেখ কিছু আমাদের মেটেরিয়াল থাকবে যেখানটার ক্ষেত্রে এ ইকুয়াল টু 1, সেটা আমাদের তাহলে কি আসবে
পারফেক্ট অ্যাবসর্বার। এবারেতে দেখ পারফেক্ট অ্যাবসর্বার বলতে কি, অর্থাৎ যার উপর আমাদের সমস্ত কিছু ইনসিডেন্ট এনার্জিটাই আমাদের কি হয়ে যাচ্ছে, অ্যাবসর্ব হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলছি কি পারফেক্ট অ্যাবসর্বার। পারফেক্ট অ্যাবসর্বার কি হয় না, আমাদের কৃষ্ণ বস্তু, মানে তার এক্সাম্পল হিসাবে আমরা বলবো কি, ফর এক্সাম্পল সেটা আসছে কি ব্ল্যাক বডি। তাহলে ব্ল্যাক বডির ক্ষেত্রে আমাদের কিন্তু এর ভ্যালু চলে আসবে কত, 1। তাহলে এখান থেকে আরো একটা টার্ম রয়ে গেল, কোন টার্মটা রয়ে গেল বলতো, সেটা আসছে হচ্ছে যে টি। তাহলে টি, সেই টিটা কি, টিটাও একটা রেশিও, কার রেশিও, সেটা হচ্ছে ট্রান্সমিটেড হিট ডিভাইডেড বাই ইনসিডেন্ট হিট। তাহলে এটার সময়তে আমরা কি লিখে দিচ্ছি দেখতো, ইট ইজ দ্য রেশিও অফ heat transmitted. It is the ratio of heat transmitted. It is the ratio of heat transmitted to the heat incident. Heat মানে কি, heat energy, okay? বোঝা গেল পয়েন্টটা? এবারেতে নিশ্চয়ই কথা আসছে কি, কিছু কিছু মেটেরিয়াল থাকবে যারা কি পুরোপুরি হিটটাকে আমাদের ট্রান্সমিট করে দেবে, সেই রকম জিনিসের ক্ষেত্রে আমাদের কি পাবো না, টি ইকুয়াল টু 1। মানে যা পড়ছে সে পুরোপুরি ট্রান্সফার করে দিচ্ছে, মানে সেটাকে আমরা বলবো কি, ডেফিনেটলি সেই মেটেরিয়ালটাকে বলা হবে কি ট্রান্সপারেন্ট ফর দ্য হিট। ওকে, মানে পারফেক্ট ট্রান্সপারেন্ট ফর হিট, পারফেক্ট ট্রান্সপারেন্ট ফর হিট। এবারেতে যে হিটকে পুরোপুরি ট্রান্সমিট করে দিতে পারে তাকে বলা হয় কি ডায়াথার্মোনাস। ওকে, সেরকম জিনিসকে আমাদের বলা হয় কি ডায়াথার্মোনাস। ওকে, টার্মটাকে একটুখানি কঠিন টার্ম, সবাই কিন্তু মুখস্থ রাখিস। তাহলে সেখান থেকে দেখছি যে সমস্ত মেটেরিয়াল পারফেক্ট ট্রান্সফার করে তাকে আমরা বলছি কি ডায়াথার্মোনাস। ওকে, তাহলে আমাদের এখান থেকে দেখে নিলাম কি ব্ল্যাক বডি সেটা হচ্ছে কি পারফেক্ট অ্যাবসর্বার, যেটার ক্ষেত্রে টি ইকুয়াল টু 1 তাকে আমরা বলে দিলাম কি ডায়াথার্মোনাস, আর যেটার ক্ষেত্রে আর ইকুয়াল টু 1 সেটাকে আমরা বলে দিলাম কি পারফেক্ট রিফ্লেক্টর। ওকে, তাহলে এই জিনিসটাকে আমাদের কিন্তু সবাইকে শিখে রাখতে হবে। ওকে, এবারেতে আমাদের কথা আসছে কি, এর পরেতে আমাদের যেটা করতে হবে সেটা আসছে কি দেখতো, এমিসিভ পাওয়ার। তাহলে আমরা এখান থেকে কি শিখে নিলাম না, 1 নম্বর কথা শিখে নিলাম হচ্ছে কি রিফ্লেক্টেন্স কাকে বলে, ট্রান্সমিটেন্স কি জিনিস সেটা শিখে নিলাম, আমরা কি শিখে নিলাম অ্যাবসর্পটেন্স কি জিনিস সেটাকে কিন্তু আমরা শিখে নিলাম। তাহলে অ্যাবসর্পটেন্স, রিফ্লেক্টেন্স, আর ডেফিনেটলি টি মানে আমরা কার কথা বলছি সেটার কথাটাও তোদের শিখে রাখা উচিত, সেটা হচ্ছে কি ট্রান্সমিটেন্স। ওকে, তাহলে অ্যাবসর্পটেন্স, ট্রান্সমিটেন্স আর রিফ্লেক্টেন্স সেই জিনিসটাকে কিন্তু আমরা শিখে নিলাম। এবারেতে আমাদের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে কি এমিসিভ পাওয়ার। তাহলে যেন অনেকেই ভুল করে ফেলি, এমিসিভিটি আর এমিসিভ পাওয়ারের সাথে ভুল করে ফেলি। এমিসিভিটি হচ্ছে কি কতখানি পাওয়ার আমাদের এমিশন হচ্ছে, রাইট, কতখানি পাওয়ার আমাদের এমিশন হচ্ছে তার সঙ্গে আমাদের রিলেটেড। আর আমাদের এমিস, আচ্ছা আমি পরের কথায় আসছি। আমরা এখান থেকে কি কি শিখেছি দেখ, তোদের কনফিউশন যাতে হয়েছে না হয়ে যায় আমি লিখে লিখে করছি। রিফ্লেক্টেন্স শিখে নিলাম, অ্যাবসর্পটেন্স সেটা শিখে নিলাম, ট্রান্সমিটেন্স সেটা শিখে নিলাম। এবারে আমি যাকে করছি সেটা আসছে কি দেখতো এমিসিভ পাওয়ার। আগে জিনিসটাকে লিখি তারপরে তোদের সাথে ডিসকাশন করব। তাহলে এবারে আমি যাকে নিয়ে ডিসকাশন করছি সেটা হচ্ছে কি দেখ, সেটা হচ্ছে হচ্ছে যে যে জিনিসটাকে বলবো এমিসিভ পাওয়ার, রাইট। তাহলে এখান থেকে দেখ, ওকে, এবারে কথা হচ্ছে কি এমিসিভ পাওয়ার জিনিসটা কি, সেটা হচ্ছে কি কতখানি এনার্জি রেডিয়েট হচ্ছে।
পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। ওকে, তাহলে এটাকে বলছি কি অ্যামাউন্ট অফ হিট এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। ওকে, তাহলে আমাদের এখান থেকে বলছি কি ইট ইজ দ্য amount of heat energy radiated it is the amount of heat energy radiated per unit area per unit time। per unit area per unit time হলো। তাহলে এটাকে দেখার সময় আমাদের কিরকম ভাবে বলতে হবে দেখতো। এমিসিভ পাওয়ারকে আমরা যদি তাহলে ই দিয়ে ডিফাইন করি, তাহলে এখান থেকে কিন্তু জানো তোদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় না। আর রিফ্লেক্টেন্স এ, অ্যাবসর্পটেন্স টি, ট্রান্সমিটেন্স ক্যাপিটাল ই, সেটা হচ্ছে এমিসিভ পাওয়ার। সেটা মানে কত আসবে দেখতো, টোটাল হিট এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। সেটা তাহলে চলে এলো তোর কি এমিসিভ পাওয়ার। এবারে দেখ এনার্জি বাই টাইম মানে আমাদের কত হয়, পাওয়ারের একক কত শিখেছি আমরা, ওয়াট। মানে এখান থেকে যদি এর আমরা এককের কথা বলি না, তার এককটা চলে আসবে কত, কিউ বাই টি, মানে হচ্ছে কত ওয়াট বাই এরিয়া, মানে এখান থেকে চলে আসবে কত ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এমিসিভ পাওয়ার তার একক চলে যাবে কি দেখতো, ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, এবারেতে তোর কথা আসছে কি দেখ, এমিসিভ পাওয়ার কিন্তু কোনো বডির ওপর কতখানি এনার্জি ইনসিডেন্ট হচ্ছে তার সাথে কিন্তু রিলেটেড নয়। কোনো বডিকে গরম করলে সেখান থেকে যতখানি এনার্জি এমিট হচ্ছে সেটার সাথে রিলেটেড হচ্ছে এমিসিভ পাওয়ার, বা কতখানি এনার্জি রেডিয়েট হচ্ছে তার সাথে সেটা রিলেটেড। কিন্তু আমাদের এটা যেন কেউ ভুল করে বলি ফেলি না, কতখানি এনার্জি তার উপর পড়ছে তার উপর কিন্তু যে এমিসিভ পাওয়ার নির্ভর করে না। অর্থাৎ আমাদের এখানে থেকে বক্তব্য আসছে কি দেখতো, এমিশন বাই এ বডি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এনার্জি ইনসিডেন্ট অন ইট। তাহলে এই লাইনটাও ইম্পর্টেন্ট লাইন, সেটাকে আমরা বলছি কি দেখতো, এমিশন বাই এ বডি ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অন দ্য এনার্জি independent on the energy incident on it। হলো, তাহলে সেটা থেকে আমরা শিখে নিলাম কি না, এমিসিভ পাওয়ারের গল্পটা শিখে নিলাম। এবারেতে কথা আসছে কি যে স্পেকট্রাল এমিসিভ পাওয়ার। স্পেকট্রাল এমিসিভ পাওয়ারটা কি জিনিস না, কোন একটা পার্টিকুলার ওয়েভলেন্থের এনার্জি কতখানি এমিট হচ্ছে সেটাকে আমরা বলবো কি স্পেকট্রাল এমিসিভ পাওয়ার। ওকে, মানে আমাদের এখান থেকে বলতে গেলে কি আসছে, এমিসিভ পাওয়ারের সঙ্গে আমাদের যেটা চলে যাবে সেটা আসছে কি স্পেকট্রাল এমিসিভ পাওয়ার। তাহলে খুব রিলেটেড কথা কিন্তু দেখ, এমিসিভ পাওয়ার তার সাথে আমরা বলবো কি স্পেকট্রাল এমিসিভ পাওয়ার। স্পেকট্রাল এমিসিভ পাওয়ার বলতে গেলে আমরা কি বুঝিয়ে দিলাম, যে কোনো একটা পার্টিকুলার ওয়েভলেন্থের এনার্জি কতখানি এমিট হচ্ছে। তাহলে এনার্জি এমিটেড বা এমিটেড বলতে সেটাকে আমরা বলবো কি এনার্জি রেডিয়েটেড অফ এ পার্টিকুলার ওয়েভলেন্থ। তাহলে দেখ অনেকগুলো ওয়েভলেন্থ থাকে, তার মধ্যে ওয়েভলেন্থ বলতে আমাদের কি বোঝাচ্ছি না, ল্যামডা। কোনো একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের আমাদের এনার্জি কতটা এমিট হচ্ছে সেটাকে আমরা বলছি কি স্পেকট্রাল এমিসিভ পাওয়ার। এটাকে যেরকম ই দিয়ে ডিফাইন করা হয়েছিল, এটাকে আমাদের ডিফাইন করা হয় কি দিয়ে, ই ল্যাম্বডা দিয়ে ডিফাইন করা হয়।
তাহলে দেখ আমাদের অনেকগুলো ওয়েভলেন্থ থাকে, সমস্ত ওয়েভলেন্থ গুলোর কোন কোন ওয়েভলেন্থের কত কত এনার্জি এমিট হয়েছে সেগুলোকে যদি আমি সাম আপ করি, সাম আপ করলে আমি কি পেয়ে যাব, টোটাল আমাদের যে এমিসিভ পাওয়ার ছিল পেয়ে যাব। তাহলে দেখ স্পেকট্রাল এমিসিভ পাওয়ার আর এটার মধ্যে সম্পর্ক বলতে গেলে কি বলবো, দেখ তো ই উইল বি ইন্টিগ্রেশন অফ, কারণ প্রত্যেকটা টার্মকে আমাদের নিচ্ছি, তাহলে প্রত্যেকটা টার্মকে যদি আমাদের নিতে যায় আমাদের এখান থেকে কি রকম বলা হচ্ছে, ই ইকুয়াল টু সামেশন অফ ই ল্যাম্ডা, মানে সেটাকেই ইন্টিগ্রেশনের টার্মে লিখতে গেলে আমরা কি লিখি দেখতো, ই ল্যামডা ইনটু ডি ল্যামডা। ওকে, তাহলে প্রত্যেকটা ওয়েভ লেন্থের কতখানি করে এনার্জি এমিট হচ্ছে সেটা হচ্ছে কি প্রত্যেকটার স্পেকট্রাল এমিসিভ পাওয়ার, সেই প্রত্যেকটার স্পেকট্রাল এমিসিভ পাওয়ারের যদি আমি কালেকশন করি আমি কাকে পেয়ে যাব না, টোটাল এমিসিভ পাওয়ারকে আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের সবাইকে শিখে রাখতে হবে। এরপরেতে আমাদের কথা আসছে কি দেখতো, যে এমএসিভিটি, এমএসিভিটি বলতে গেলে আমাদের কি বলবো, সেটা বলতে গেলে আমাদের কথা আসছে কি দেখতো, না এমিসিভ পাওয়ার কিন্তু তোরা ভালোভাবে শিখে নিলি, এমিসিভ পাওয়ার বলতে তোরা কি শিখে নিলি না, কতখানি এনার্জি রেডিয়েট হচ্ছে পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। এবারে দেখ এমিসিভিটি জিনিসটা কি না, কোনো একটা বডির ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার বডি সে কি করছে পার ইউনিট এরিয়াতে কতখানি পার ইউনিট টাইমে কতখানি এনার্জি রেডিয়েট করছে সেটা আমরা শিখে নিলাম। আবার দেখ আমরা কোনো একটা ব্ল্যাক বডির ক্ষেত্রেও আমরা জানি সে পার্টিকুলার এরিয়াতে কতখানি এনার্জি রেডিয়েট করছে পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। এই দুটোর যে রেশিও তাকে বলবো কি আমি এমিসিভিটি। তাহলে টার্মগুলোকে ভালো করে ফলো কর, রিফ্লেক্টেন্স, অ্যাবসর্পটেন্স, ট্রান্সমিটেন্স, তারপরেতে চলে এলো কি এমিসিভ পাওয়ার, তারপরেতে চলে যাচ্ছে কি এমিসিভিটি। তাহলে এমিসিভিটিটা কি, সেটাও একটা রেশিও, কার রেশিও না কোনো একটা বডির এমিসিভ পাওয়ার ডিভাইডেড বাই দ্য এমিসিভ পাওয়ার অফ ব্ল্যাক বডি। সেই কথাটাই আমাদের চলে আসছে কার ক্ষেত্রে দেখতো, এমিসিভ পাওয়ারের পর চলে যাচ্ছে কিসে, এমিসিভিটি। তাহলে এই জায়গাটাতে আমাদের দেখে নে এমিসিভিটি, এই এমিসিভিটিটাকে আবার কিন্তু স্মল ই দিয়ে ডিফাইন করা হয়। ওকে, তাহলে আমাদের টার্ম থেকেই বুঝে গেলাম কি স্মল ই সেটা চলে আসছে কি, সেটাও একটা রেশিও আসছে, কার রেশিও, এমিসিভ পাওয়ার অফ এ বডি ডিভাইডেড বাই এমিসিভ পাওয়ার অফ ব্ল্যাক বডি। ওকে, তাহলে এটাকে আমাদের সিম্পল টার্ম আমাদের লিখে রাখতে পারবো, এমিসিভ পাওয়ার অফ এ বডি, তাহলে এটা আমাদের কি আসছে, ইট ইজ দ্য রেশিও অফ এমিসিভ পাওয়ার of a body to the emissive power of black body। তাহলে দেখ যেহেতু এটা একটা রেশিও, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো কি, দেখ এমএসসি ভিটি সেটা আসবে কি, এটা আসবে ইউনিট লেন্থ অ্যান্ড ডাইমেনশনলেস, এবং তাহলে এর এককহীন এবং এটা মাত্রাহীন হবে, তাহলে আমাদের বুঝছি কি দিস ইজ ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস। নিশ্চয়ই বুঝতে পারছি এই যে জিনিসটা, এই জিনিসটার যে ভ্যালু সেটা কার কার মধ্যে লাই করবে, সেটা হচ্ছে কি 0 থেকে 1 মধ্যে লাই করবে। ওকে, তাহলে এই যে ভ্যালুটা সেটা আসছে কি না 0 থেকে 1 মধ্যে লাই করবে। ই ইকুয়াল টু 1 কার ক্ষেত্রে হবে না, নিশ্চয়ই বুঝতে পারছিস সেটা হবে কার ক্ষেত্রে না, ফর পারফেক্ট ব্ল্যাক বডি। এবার আমরা এটাও শিখেছি দেখ পারফেক্ট ব্ল্যাক বডি বলে কোনো কিছু হয় না, আমাদের সব থেকে ভালো যে ব্ল্যাক বডি মার্কেটেতে অ্যাভেলেবেল সেটাকে আমরা বলি কি ল্যাম্প ব্ল্যাক। সেই ল্যাম্প ব্ল্যাকের ক্ষেত্রে আমাদের এমিসিভিটি কত হয় না অ্যারাউন্ড 0.95। তাহলে আমাদের এখান থেকে দেখে নিচ্ছি কি ফর ল্যাম্প ব্ল্যাক, ওকে, তার ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি কি এমিসিভিটির ভ্যালুটা হয় কত, অ্যারাউন্ড 0.95। এই কথাটা কিন্তু আমরা সবাইরা শিখে নিচ্ছি।
তাহলে এবারেতে একটা কথা আমাদের বলতে হবে, আমরা এত ব্ল্যাক বডি করছি, তাহলে ব্ল্যাক বডি জিনিসটা কি? ব্ল্যাক বডি কিছুই নয়, এমন একটা বডি যে তার উপরেতে যখন এনার্জি ফল করে সে সমস্ত এনার্জিটাকে অ্যাবসর্ব করে নেয়। বা ঘুরিয়ে বললে কোনো একটা বডিকে যদি আমরা গরম করলে সে সমস্ত ধরনের ওয়েভলেন্থকেই এমিট করতে পারে, তাকে আমরা বলবো কি? ব্ল্যাক বডি। তাহলে ব্ল্যাক বডি বলতে গেলে আমরা দেখে নিলাম কি এমন একটা বডি যে সমস্ত ধরনের এনার্জিকে কিন্তু অ্যাবসর্ব করে নিতে পারে। ওকে, তাহলে আমাদের ব্ল্যাক বডি সেটাকে যদি আমাদের কখনো বলতে বলে, সেটা আসবে কিরকম কথা দেখ, সেটাকে বলবো কি এ বডি which can absorb all energy falling on it, all energy falling on it। তাহলে যদি কোনো বডি তার উপরেতে যা এনার্জি পড়ছে সমস্ত কিছুকেই সে অ্যাবসর্ব করে নিতে পারে, তাকে আমরা বলবো কি? ব্ল্যাক বডি। তাহলে ব্ল্যাক বডির ক্ষেত্রে নিশ্চয়ই বুঝবো কি অ্যাবসর্পটেন্স ইকুয়াল টু 1 হবে, তার ট্রান্সমিট করার কোনো প্রপার্টি থাকবে না, এবং রিফ্লেক্টেন্স সেটাও থাকবে কত? 0। কারণ আমাদের আর প্লাস এ প্লাস টি সেটা ইকুয়াল টু 1 তো মিলিয়ে দিতে হবে। তাই যদি এ 1 হয়ে যায়, নিশ্চয়ই বুঝতে পারছিস কি না আর আর টি সেটা 0 চলে আসবে। তাহলে ঘুরিয়ে কথাটা মনে রাখতে হবে, ইফ ইট ইজ হিটেড, ইফ ইট ইজ হিটেড অর্থাৎ যদি এটাকে গরম করা হয়, তখন কি আসবে? দেন ইট ক্যান এমিট, দেন ইট ক্যান এমিট all possible wavelength। ওকে, অল পসিবল ওয়েভলেন্থ মানে আমরা বুঝছি কি এখানেতে যে ওয়েভলেন্থ গুলো এমিট হবে সেটা রেঞ্জ করবে কোথা থেকে? 0 টু ইনফাইনাইট, সমস্ত ওয়েভলেন্থকে এমিট করতে পারে। ওকে, তাহলে এই অবধি আজকের ক্লাসেতে থাক। পরের ক্লাসেতে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করে নেওয়ার চেষ্টা করব। আমাদের পরের ক্লাসে করব কাকে? স্টিফেন্স ল, নিউটনস ল অফ কুলিং। এই দুটো ইম্পর্টেন্ট কনসেপ্টকে পরের ক্লাসেতে করিয়ে নিয়ে আমরা কিন্তু থার্মাল প্রপার্টিস অফ ম্যাটারকেও শেষ করে দেবো। তারপরে তো অবশ্যই একটা নিউমেরিক্যাল ক্লাস নেব। তো এই অবধি তোরা দেখে নে, ভালো থাকিস, ভালো করে ক্লাসটাকে ফলো করিস। চল, বাই।